তামিমের শার্ট প্যান্ট ধুতে গিয়ে নবনী একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি পেল। ছবির উল্টো পাশে একটা রবি নাম্বার লেখা, পাশে হার্ট সাইন আঁকা। লেখাটা তামিমের, সে বিষয়ে নবনীর শতভাগ নিশ্চিত। মুহূর্তেই নবনীর পায়ের তলার মাটি সরে গেল। মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। সেই অবস্থায় নবনী বসে রইল দীর্ঘ সময়। হুঁশ এলো তামিমের ডাক শুনে। বেডরুম থেকে তামিম ডাকছে তাকে চা দেওয়ার জন্য। নবনী একটা দীর্ঘশ্বাস আড়াল করে উঠে গেল তামিমের জন্য চা নিয়ে। সবে ঘুম থেকে উঠেছে তামিম, চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পরনে নীল লুঙ্গি আর খালি গা, ঘন কালো লোমস্য বুকটি নবনীকে যেন ডাকছে ইশারায়। অন্য সময় হলে নবনী ছাপিয়ে পড়তো তামিমের খোলা বুকে, কিন্তু আজকে আর তাকে কিছুতেই এই বুক আকৃষ্ট করতে পারছে না। চায়ের কাপ রেখে নবনী চেতে নিতেই তামিম হাত ধরে টেনে বিছানায় এনে শুইয়ে দিল নবনীকে। তারপর নিজের নাক ডুবিয়ে দিল নবনীর রেশমের মতো কালো চুলে। নবনী ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তামিম কিছুটা বিস্মিত হয়ে বলল, কি হয়েছে নবনী? নবনী থমথমে গলায় বলল, কাজ আছে, বালতিতে তোমার এই সপ্তাহের কাপড় ভেজানো আছে, ওগুলো ধুতে হবে। আব্বা আম্মা উঠবে একটু পরে, ওনাদের নাস্তা সাজাতে হবে। লুবনার জন্য এখনো নুডলস রান্না করা হয়নি। তামিম কিছুটা রেগে বলল, সবার সব কাজের কথা তোমার মনে থাকে, আমারটা ছাড়া। শুক্রবার একটা দিন বাসায় থাকি, একটু রোম্যান্স করবো তা না, তুমি আমাকে কাজের ফিরিস্তি শোনাচ্ছ। এজন্যই ভাল লাগে না বাসায় থাকতে। যাও কাজ করো। নবনী আস্তে করে বলল। আমিও এখন বুঝি তোমার যে আমাকে ভাল লাগে না। তামিম বুঝল নবনীর অস্পষ্ট কথা। নবনী দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। যাবার সময় হাতে করে নিচের ফোনটা নিয়ে গেল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার ছবির একটা ছবি তুলে নিল এবং অপর পাশে থাকা নাম্বারটারও একটা ছবি তুলে নিল। তারপর ছবিটি আবারও জায়গা মতো রেখে দিল। বুকের ভেতর একটা পাহাড় যন্ত্রণা নিয়ে সব ধুয়ে নবনী রান্নাঘরে চলে গেল। এক চুলায় চায়ের পানি দিয়ে অন্য চুলায় নুডলস সিদ্ধ করার জন্য পানি দিল। কাটিং বোর্ড নিয়ে দ্রুত হাতে পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে লাগলো। দোচোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নবনী চোখের জল মুছল না। বিছানায় শুয়ে শুয়ে তামিম গান শুনছিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল শার্টের পকেটে থাকা নিতুর ছবির কথা। এক দৌড়ে ছুটে এলো ছাদে, কিন্তু ছাদে কোনো ভেজা কাপড় পেল না। হন্তদন্ত হয়ে নেমে এসে নবনীকে গিয়ে জিজ্ঞেস করলো, নবনী, আমার শার্ট প্যান্ট ছাদে শুকোতে দাওনি? কান্না আড়াল করে নবনী বলল, না, হাতের কাজ ছেড়ে যাবো ছাদে, ওগুলো বাথরুমে রেখে এসছি। তুমি ফ্রি থাকলে একটু শোকাতে দিয়ে এসো। তামিম ছুটে গিয়ে বালতির সব কাপড় ফেলে দিল বাথরুমের ফ্লোরে। তারপর কালো শার্টটা বের করে পকেটে হাত দিল। ভয়ে এতক্ষণ তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয়েছিল। ছবিটা বহাল তবিয়তে আছে দেখে স্বস্তি পেল। তারপর সব ভেজা কাপড় ছাদে শুকোতে দিয়ে মনে মনে নবনীকে ধন্যবাদ দিল তার শার্ট প্যান্টের পকেট চেক না করার জন্য। প্রথম নবনী সব চেক করে দেখত। তামিমের ভুলো মন পকেটে প্রায় 20, 50, 100, 500, 1000 টাকার নোট থেকে যায়। যাই পাই নবনীর সব টাকা একটা মাটির ব্যাংকে রেখে দেয়। একবার তামিমের মা তাহিরা বেগম দেখে ফেললে নবনী তামিমের পকেট থেকে টাকা বের করে শাড়ির আঁচলে বেঁধে রাখছে, মুহূর্তেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। নবনীর বাবার বাড়ির অবস্থা কিছুটা খারাপ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে নবনী। তাহিরা বেগমের মনে হলো নবনী এই টাকা এভাবে সরিয়ে হয়তো বাবার বাড়িতে দেয়। তখন আর তিনি কিছু বললেন না। 2 সপ্তাহ পর একদিন শুক্রবারে নবনীর ছোট ভাই সাব্বির এলো বোনকে দেখতে। হাতে করে নিয়ে এলো গাছের পাকা 2টো পেঁপে। দুপুরে খাবার পর যাবার সময় রাহিলা বেগম বললেন, ভাইয়ের পকেটে কত টাকা গুজে দিয়েছিস শুনি? প্রশ্নটা শুনে নবনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা এসব? রাহিলা বেগমের রাগ তুঙ্গে উঠে গেল। চিৎকার করে বলল, আমি জানি না ভেবেছিস 2 দিন পর পর কেন তোমার ভাই আসে? আমি বুঝি না কিছু। তামিমের পকেট থেকে যে টাকা পাও ওসব টাকা কি কর তুমি? ভেবেছো কেউ কিছু জানে না তোমার এই চুরির কথা? লজ্জায় নবনীর মাথা কাটা গেল। সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবার শাশুড়ি তাদের অপছন্দ করে তা সাব্বির জানে, কিন্তু আপাকে যে এভাবে অপমান করতে পারে মিথ্যা অজুহাতে তা তার জানা ছিল না। নবনী নিচু স্বরে বলল, স্বামীর পকেট থেকে টাকা নিলে সেটা যে চুরি হয়ে যায় জানতাম না আমি মা। এই বলে নবনী উঠে চলে গেল।
তারপর আলমারির ভেতর থেকে ব্যাংক কিনে তামিমের সামনে রাখলো। তামিম দেখল ব্যাংকের গায়ে একটা কাগজে লেখা তামিমের নতুন ফোন কেনার টাকা। নবনী হাতুড়ি এনে হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যাংকটা ভেঙে ফেলল। ভেতর থেকে বের হয়ে এলো 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত। সব টাকা গুনে দেখল নবনী মোট 17,420 টাকা হয়েছে। টাকাগুলো তাহিরা বেগমের সামনে দিয়ে নবনী বলল, আমার বাবা গরিব হতে পারে, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু চোর নয় মা। আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল। তার ছেলে মেয়েদেরও টাকা পয়সার অভাব থাকলে আত্মসম্মান আছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কোনো দিনই এই বাড়িতে তোরা কেউ আসবি না। বাবা মা তোরা কেউ না, জেনে নিবি নবনী মরে গেছে। সাব্বির মাথা নিচু করে বের হয়ে আসে। পুরো ঘটনায় তামিম আর তামিমের বাবা হামিদুর রহমান নির্বাক ছিলেন। দিশা আর লুবনা ঠোঁট টিপে হাসছে। হামিদুর রহমান নবনীর কাছে এসে বললেন, আমাকে মাফ করে দিস মা, তোকে আমার একার পছন্দে এই বাড়ির বউ করে আনা হয়েছে। বিদায় এত অপমানিত হতে হয় সব জায়গায়। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তোর জীবন নিজ হাতে নষ্ট করেছি। তামিম মায়ের বাধ্য সন্তান, তাই মাকে একটা কথা বলার সাহস তার হয়নি। তারপর থেকে নবনী আর তামিমের পকেট চেক করে না। পকেটে যাই থাকুক তাই সহ ধুয়ে রাখে। রান্নাঘরে এসে তামিম নবনীকে জড়িয়ে ধরল পেছন থেকে। নবনী নিজেকে তামিমের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, মা এসে পড়বে, এখান থেকে যাও। তামিম নবনীর কপালে আলতো চুমু খেয়ে চলে এলো নিচের রুমে। নবনীর সারা শরীর ঘৃণায় দেরি করে উঠল। ইচ্ছে করলো ঝামা দিয়ে ঘষে ফেলতে তামিমের চুমু দেওয়া জায়গাটা। নুডলস রান্না করতে করতে নবনী বুঝে গেল এই বাড়িতে তার মেয়াদ ফুরিয়ে আসছে। ডাইনিং রুম থেকে দিশার চিৎকার ভেসে এলো, বড় ভাবি, সকাল 9টা বাজে, এখনো নাস্তা রেডি হয়নি কেন? নবনী কোনো জবাব দিল না। দিশা নবনীর ছোট চা, বড়লোক বাবার আহ্লাদি মেয়ে বলে তাহিরা বেগম তাকে সমীহ করে চলে। নবনীর ইদানিং মনে হয় সে যেন বাড়ির চাকর। সবার ফরমাইশ পালন করতে করতে তার নিজের জন্য সময় হয় না আর। 1 মগ ব্ল্যাক কফি, একটা ডিম পোচ, 1 মুঠো ভেজানো কাঠবাদাম নিয়ে নবনী দ্রুত টেবিলে রেখে এলো দিশার সামনে। গজগজ করে দিশা বলল, তোমাকে কতবার বলেছি আমার নাস্তা যাতে ঘড়ি ধরে 9টা বাজে দেয়া হয় আমার রুমে। কি রাজকার্য করো তুমি ভাবি, এটুকু মনে রাখতে পারো না? তাহিরা বেগম রুম থেকে বের হতে হতে বলল, নিজেকে উনি রানী এলিজাবেথ মনে করে, তাই কোনো কাজ তার হাতে ওঠে না। ছোট লোকের ঘরের মেয়ে বড় করে বউ করে আনাটাই সবচেয়ে বড় ভুল ছিল। দাঁত কামড়ে নবনী রান্নাঘরে চলে গেল সবার নাস্তা আনার জন্য। রান্নাবান্না সেরে নবনী নিজের রুমে গেল গোসলের জন্য কাপড় নিতে। তামিম মনোযোগ দিয়ে তার ফোন দেখছে। সেদিকে এক নজর তাকিয়ে নবনী চলে যেতে নিলে তামিম ডাক দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি জানো না দিশা টাইম টু টাইম খাবার খায়? সময় মতো ওর খাবার রেডি করে রাখতে পারো না? তাহলে তো আর সবার এত কথা শুনতে হতো না। নবনী শুকনো হেসে বলল, নিজের বউয়ের পক্ষে তো কোনো দিন একটা কথাও কাউকে বলতে পারো না। ছোট লোকের মতো নিজের বউয়ের কাছে ছোট ভাইয়ের বউয়ের চামচামি করতে লজ্জা করে না? আমার পক্ষ হয়ে কাউকে কিছু না বলতে পারো তো বলো না, তবে অন্যের হয়ে চামচামি করতে এসো না। নবনীর কথা শুনে তামিমের 2 কান লাল হয়ে গেল। বিছানা থেকে নেমে এসে নবনীর গলা টিপে ধরে বলল, চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস নাকি? চামচামি করি আমি? নিজেকে তুই দিশার সাথে তুলনা করছিস? দিশা হচ্ছে সোনার ডিম পাড়ার রাজহাঁস, আর তুই কি পাতি হাঁসও না। তোকে কি বাড়িতে এনেছি শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য নাকি? নবনীর চোখ উল্টে এলো, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তামিম ছাড়ছে না তার গলা। উপায় না পেয়ে নবনী এক লাথি বসালো তামিমের হাঁটুতে। তামিম মৃদু আর্তনাদ করে ছেড়ে দিতেই নবনী কাঁদতে লাগলো। 1 গ্লাস পানি খেয়ে নবনী বলল, আমার বাবা মা এসে তোমার পায়ে পড়েনি আমাকে বিয়ে করার জন্য। আমি গরিব ঘরের মেয়ে, জেনে শুনেই বিয়ে করেছো। তবে আজ কেন এসব বলছো? বিয়ে হয়েছে 3 বছর, আসার পর থেকে চাকরের মতো খাটতে হচ্ছে তোমাদের বাসায়, তাও তোমাদের মন পেলাম না। আমার বিচার উপরওয়ালার কাছে। তামিমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নবনী কমন বাথরুমে চলে গেল। এই বাসায় 3টে বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগোয়া, আর একটা লুবনার রুমে, আর একটা কমন বাথরুম যেটা নবনীরা এবং শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে। প্রায়শই ভোররাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় নবনীর।
তামিমের। তামিম সেসবে পাত্তা না দিয়ে নিজের গোসল সেরে চলে যায়, কিন্তু লজ্জায় পড়ে নবনী। মাসুল দিতে হয় তাকে। তাহিরা বেগম এসব নিয়ে সব কথা শোনায় নবনীকে। বেহায়া, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে যত নিকৃষ্ট গালি আছে সব দেন। নবনী সবে গায়ে সাবান দিতে নিল, সেই মুহূর্তে তাহিরা বেগম বাথরুমের দরজায় নখ দিলেন তাড়াতাড়ি বের হবার জন্য। তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে এলো। তাহিরা বেগম গোসল করতে করতে নবনী রান্নাঘরে চলে এলো। একটা ব্যাংকের চাকরির জন্য আবেদন করেছিল। আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেন চার্কের উপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনীর আজ হঠাৎ করে মনে হলো যে কোনো উপায়ে হোক তাকে চাকরিটা পেতেই হবে। এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যে মেয়ের ছবি দেখেছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়িতে চিরদিন থাকতে পারবে না। ভাবতেই নবনীর কান্না এলো, কেমন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হয়ে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞেস করার আগে তামিমের দুবদাব পা ফেলে লিফটে উঠে গেল। নিতু পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে রইল, হাতে একটা নীল ছাতা। বর্ষাকাল চলছে। মুহূর্তেই আকাশ অন্ধকার হয়ে ঝরঝরিয়ে বৃষ্টি নামে। ছাতা ছাড়া কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছে থোকা থোকা ফুল ফুটে আছে, সেদিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেলি ফুলের মালা হাতে নিয়ে বলেছিল। ভাবতেই লজ্জা পেল নিতু। অফিসে নিতু তামিমের আন্ডারে কাজ করে। 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে। তার মধ্যে কিভাবে যেন তামিমের প্রেমে পড়ে গেছে সে। আর পড়বে না কেন? এরকম স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারাদিন একসাথে কাজ করতে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর। নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করেছি আমি। তামিম নিতুর নাকের সাথে নিজের নাক ঘষে বলল, বাবা, এটুকু অপেক্ষা করতেই এত রাগ? আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29 বছর ধরে অপেক্ষা করেছিলাম, আমি তো কখনো এরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে। তামিমকে বলল, এইভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না। তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম একটু ইতস্তত করে বলল, কি করব বলো? ছোট বোনের বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো। আর একটা বছর অপেক্ষা করনি তো। আমারও তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। নিতু কথা না বাড়িয়ে তামিমের বুকে মাথা রাখল। তামিম আস্তে করে বলল, কাছেই আমার এক বন্ধুর বাসা আছে। নিতু, যাবে আমার সাথে? কিছুক্ষণ আমরা নিরিবিলি সময় কাটাতে পারবো। কথাটা শুনেই নিতুর বুকের ভেতর কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক, ভালোবাসুক, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহের স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুঁড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবুও নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এড়িয়ে গিয়ে নিতু বলল, না, বিয়ের পরে 1 মাসের ছুটি নিব। তখন 24 ঘন্টা ঘরের দরজা জানালা বন্ধ করে দুইজন নিরিবিলি সময় কাটাবো। এখন না। মেজাজ গরম হয়ে গেল তামিমের। নিতুকে তামিম যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে নিতুর কোমল দেহটাকে। ফিটিং কামিজের মধ্য দিয়ে নিতুর সুগঠিত দেহের অবয়ব তামিমকে পাগল করে দেয়। নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনীর কাছে গেলে তামিমের নিজেকে একরকম পাগল পাগল লাগে না, এরকম ঘোর লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিংয়ে যাই। তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দেব। তামিম উত্তর দেবার আগে নিতু নিজেই উঠে হাঁটা শুরু করলো। অগত্যা তামিমও পিছু নিল নিতুর। বিকেলে বাসায় ফিরে দেখলো তামিম বসার ঘরে বাবা, মা, লুবনা, দিশা বসে আছে। বাবা একটা পত্রিকা মুখের উপর তুলে নিয়ে বসে আছে। মা, দিশা, লুবনা মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লুবনা হুমড়ি খেয়ে পড়ল। তারপর বলল, আমার জন্য কি এনেছিস ভাইয়া? তাড়াতাড়ি দেখা। নবনী সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে যেতে নিতেই হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন? দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনীর জন্য কিছু কেনা হয়নি। যেহেতু এসব কিছু আজকে নিতু কিনে দিয়েছে, নিতু তো জানে না তামিমের স্ত্রী আছে।
বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ পড়ে, তারপর নিতুর। তাই তামিম পরে আর কিছু কিনতেও পারেনি নবনীর জন্য। একে একে সবার উপহার সবাই পেলেও নবনী কিছু পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর জন্য কই? তামিম আমতা আমতা করে বলল। তামিম কথা শেষ করার আগে হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনীর মাথা কাটা গেল যেন। নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ। কেন এখানে দাঁড়াতে গেল শ্বশুরের কথা শুনে? তার জন্য অনুশোচনা হতে লাগলো। তাহিরা বেগম উঠে নবনীর গালে সপাটে চড় মেরে বলল, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বললো তোকে? বাপের বাড়িতে তো কিছু চোখে দেখিসনি, তাই লোভের মতো দাঁড়িয়ে ছিলি নিজের জন্য আনা উপহারের আশায়। তামিম কাউকে কিছু না বলে নিচের রুমে চলে গেল। তামিম যাওয়ার পর সবাই চলে গেল। দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির ন্যায় নিশ্চলভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। কাউকে কোনো অভিযোগ করল না। চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ, তুমি আমার সহায় থেকো। আমি সহ্য করছি, কিন্তু তুমি সহ্য করো না। আমাকে শক্তি দাও সবুর করার। নিজের যোগ্য স্থান করে নিয়ে আমি যেন এদের মুখে থু থু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসালেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেক ব্যাগ দেখে বলল, ইস, আজকের দিনটি এত ভালো যাচ্ছে কেন? বাবাও আমাদের জন্য শপিং করে এনেছেন দেখছি। লুবনা বলল, তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ খুলে একটা নীল সিল্কের শাড়ি বের করে নবনীর হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য মা। দিশা, লুবনা, তাহিরার মুখ কালো হয়ে গেল। তামিম কিছুটা লজ্জা পেল। আর একটা ব্যাগ থেকে এক জোড়া জুতো বের করে নবনীকে দিয়ে বললেন, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়ে এসেছি আমি। দেখো তো পায়ে হয় কিনা। তোমার জুতার সাইজ তো এরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইল শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আর একটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে দিয়ে বললেন, এগুলো তোমার। এরপরে বের করলেন 3টে সুতির 3 পিস, একটা ল্যাভেন্ডার কালার, একটা কফি কালার আর একটা বেবি পিঙ্ক কালার। সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, এগুলোও তোমার। দিশা আর লুবনা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবুও চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগটা থেকে একটা সোনালি রঙের কাঞ্চিভরম শাড়ি বের করলেন। শাড়িটির নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা, লুবনা দুজনের মাথা নষ্ট হয়ে গেল যেন। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, নবনী, এটাও তোমার জন্য। আর একটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বললেন, এটাও তোমার। নবনীর বিস্ময়ের সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষ 3টে ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছুই নেই। আমি দোকানে গিয়ে সেলস গার্ল মেয়েটাকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে। তারপর হাবিজাবিতে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ, ক্রিম টিরিম কি মিলিয়ে যেন এসব 3 ব্যাগ এনে দিল। ওদের ফেসবুক পেজের নামও দিয়ে দিয়েছে একটা কার্ডে। তোমার কোনো কিছু জানার দরকার হলে ওকে মেসেজ দিতে বলেছে। নবনীর চোখে জল টলমল করতে লাগলো। লুবনা রেগে গিয়ে বলল, বাবা, আমাদের জন্য কিছু আনোনি? হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য এনেছে তখন তো নবনী জিজ্ঞেস করেনি ওর জন্য কিছু এনেছে কিনা। তোরা তাহলে জিজ্ঞাসা করছিস কেন? তামিম তোদের উপহার দিয়েছে, নবনী দর্শকের ভূমিকা পালন করেছে। এখন আমি নবনীর জন্য এনেছি, তোরা দর্শকের ভূমিকা পালন করছিস। হিসাব বরাবর হয়ে গেল। তাহিরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল। হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা, আগামীকাল তোমার গুণাধর কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে।
সব কিছু ব্যবস্থা করে রেখো। সকাল থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে। নবনীর মনে পড়ল এর আগে একবার লুবনাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের লুবনাকে পছন্দ না হওয়ায় সমস্ত দোষ গিয়ে পড়েছে নবনীর উপর। নবনী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছে বলে নাকি তারা লুবনাকে পছন্দ করেনি। নবনীর আজ হাসি পেল সেসব ভেবেই, তাই সকালে নিজেই গিয়ে শাশুড়িকে বলল, মা, আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে। আজকে কি শুধু নাস্তার আইটেম দেওয়া হবে? দুপুরে তো লাঞ্চের সময়। তাহিরা বেগম মুখ ঝামটা দিয়ে বলল,